আচ্ছা, একটা দৃশ্য একটু ভাবুন তো। দেশের অন্যতম গুরুত্বপূর্ণ একটা রাজ্যের মুখ্যমন্ত্রী, সঙ্গে তার নিরাপত্তারক্ষী পুলিশ কমিশনার, আর তিনি সোজা ঢুকে পড়ছেন একটা কেন্দ্রীয় সংস্থার অভিযানের মাঝখানে। তারপর একটা প্রাইভেট কোম্পানির অফিস থেকে ফাইল, হার্ড ড্রাইভ, ল্যাপটপ সব নিজের সঙ্গে নিয়ে বেরিয়ে আসছেন। কোনো সিনেমার চিত্রনাট্য মনে হচ্ছে, তাই না? মনে তো হচ্ছেই, কিন্তু এটা গত সপ্তাহে কলকাতার একদম বাস্তব একটা ছবি। আর এই ছবিটাই কিন্তু আমাদের আজকের আলোচনার একেবারে কেন্দ্রে। একদম। কারণ এই একটা ঘটনার মধ্যে অনেকগুলো প্রশ্ন, অনেকগুলো স্তর লুকিয়ে আছে। একজন মুখ্যমন্ত্রী কেন একটা প্রাইভেট কোম্পানির অফিসে চলা অভিযানে এভাবে সরাসরি হস্তক্ষেপ করবেন? ঠিক। তিনি কি দুর্নীতি ঢাকতে গিয়েছিলেন, যেমনটা অভিযোগ উঠছে? নাকি তার নিজের কথা অনুযায়ী তিনি গণতন্ত্রকে বাঁচাতে গিয়েছিলেন? এই দুটো সম্পূর্ণ ভিন্ন বয়ানের গভীরে আমরা আজকে যাব। হ্যাঁ, আজকে আমরা কলকাতার এই নাটকীয় ঘটনার একটা চুলচেরা বিশ্লেষণ করব। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট মানে ইডি আর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে যে সংঘাত, তার প্রতিটা দিক আমরা খতিয়ে দেখব। আমাদের হাতে বিভিন্ন ইউটিউব চ্যানেল আর সংবাদ মাধ্যমের কিছু বিশ্লেষণাত্মক প্রতিবেদন আছে। সেগুলোর উপর ভিত্তি করে আমরা পুরো ঘটনাটা বোঝার চেষ্টা করব। আর আমাদের লক্ষ্যটা খুব পরিষ্কার, শুধু কি ঘটেছে তা বলা নয়, বরং কেন ঘটল আর এর সুদূর প্রসারী রাজনৈতিক তাৎপর্য কি সেটা নিরপেক্ষভাবে তুলে ধরা। তাহলে চলুন শুরু করা যাক একেবারে ঘটনাস্থল থেকে। সেদিন ঠিক কি ঘটেছিল? সময়টা ছিল সন্ধ্যের পর। জায়গা কলকাতা, সল্টলেক সেক্টর 5। যেখানে সব বড় বড় কর্পোরেট অফিস। একদম। সেখানে ইডির একটা বিশেষ দল, যার নাম হাই ইন্টেন্সিটি ইউনিট বা HIU, আইপ্যাক নামে একটা সংস্থার অফিসে অভিযান চালায়। আর শুধু অফিসে নয়, তার প্রধান প্রতীক জায়ানের বাড়িতেও। আচ্ছা, কিন্তু ইডি হানা দিল কেন? মানে অভিযানের কারণটা কি ছিল? দেখুন, ইডির ভাষ্য অনুযায়ী এই অভিযানটা একটা পুরনো কয়লা পাচার মামলার সঙ্গে যুক্ত। তাদের অভিযোগটা বেশ গুরুতর। হাওয়ালার মাধ্যমে কোটি কোটি কালো টাকা লেনদেন হয়েছে, আর সেই টাকার একটা অংশ নাকি আইপ্যাকের মাধ্যমে সাদা করার চেষ্টা হয়েছে। এই অভিযোগের ভিত্তিতেই তারা তল্লাশি চালাতে গিয়েছিল। কিন্তু এখানেই তো আসল গল্পের শুরু। হ্যাঁ, এখান থেকেই নাটকটা শুরু হয়। অভিযানের খবর পাওয়া মাত্রই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কলকাতা পুলিশের কমিশনার, ডিজিপি সব্বাইকে নিয়ে ঘটনাস্থলে পৌঁছান। প্রথমে যান প্রতীক জয়নের বাড়িতে। আর তারপর সোজা আইপ্যাকের অফিসে। আর সেখানে যা ঘটল সেটা নিয়ে তোলপাড়। প্রত্যক্ষদর্শীদের মতে এবং অনেক সংবাদ মাধ্যমের রিপোর্ট অনুযায়ী মুখ্যমন্ত্রী অফিস থেকে একটা সবুজ ফাইল। হ্যাঁ, শুধু ফাইল নয়, কিছু নথি আর কয়েকটা হার্ড ড্রাইভও নিজের সঙ্গে করে নিয়ে বেরিয়ে যান। অভিযোগটা আরও গুরুতর। বলা হচ্ছে তিনি প্রতীক জয়নের ব্যক্তিগত মোবাইল ফোন আর ল্যাপটপও নিজের হেফাজতে নিয়ে নেন। মানে যাতে ইডি সেগুলো নাগাল না পায়। ঠিক তাই। ইডি কর্মকর্তাদের কাজে বাধা দেওয়া, তাদের সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময়, এরকম একাধিক অভিযোগ উঠেছে। প্রায় ৩-৪ ঘণ্টা ধরে এই নাটকটা চলে, যার ফলে একটা তদন্তকারী সংস্থার অভিযান কার্যত মাঝপথে থমকে যায়। এই ঘটনার পর মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য ছিল একেবারে চাছাছোলা। তিনি পরিষ্কার বলেন, ইডি দুর্নীতির তদন্ত করতে আসেনি। তার মতে সামনেই নির্বাচন, তাই তৃণমূল কংগ্রেসের রণকৌশল, বুথ স্তরের কর্মীদের ডেটা, এমনকি প্রার্থীদের তালিকা চুরি করতেই এই অভিযান চালানো হয়েছে। তিনি তো সরাসরি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে আক্রমণ করেন। হ্যাঁ, ন্যাস্টি ও নটি হোম মিনিস্টার বলেও আক্রমণ করেন এবং ইডির বিরুদ্ধেই চুরির চেষ্টার অভিযোগে একটা FIR দায়ের করেন। এই পুরো সংঘাতটা বুঝতে গেলে দুটো চরিত্রকে খুব ভালোভাবে চেনা দরকার। ১, আইপ্যাক, আর ২, ইডি। আচ্ছা, আইপ্যাকটা ঠিক কি? আইপ্যাকের পুরো নাম হল ইন্ডিয়ান পলিটিক্যাল অ্যাকশন কমিটি। নামটা শুনে কোনো সরকারি সংস্থা মনে হতে পারে, কিন্তু আসলে এটা একটা রাজনৈতিক পরামর্শদাতা সংস্থা, মানে একটা পলিটিক্যাল কনসালটেন্সি ফার্ম। ওহ, আচ্ছা। মানে সোজা কথায় বললে, যারা টাকার বিনিময়ে রাজনৈতিক দলগুলোকে নির্বাচনে জেতার জন্য স্ট্র্যাটেজি তৈরি করে দেয়। একদম ঠিক। অনেকটা কর্পোরেট জগতের ম্যানেজমেন্ট কনসালটেন্সির মতো, কিন্তু রাজনীতির ময়দানে। এর প্রতিষ্ঠাতা প্রশান্ত কিশোর ২০১৩ সালে, যদিও তিনি ২০২১ সালে আনুষ্ঠানিকভাবে এর থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন। এখন এর দায়িত্বে আছেন প্রতীক জৈন। আর এদের কাজটা কি ধরনের? মূলত ভোটারদের ডেটা বিশ্লেষণ করা,
প্রচারের কৌশল বানানো, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট করা, মানে সামগ্রিকভাবে একটা দলের নির্বাচনী প্রচারকে একটা পেশাদার রূপ দেওয়া। এদের ট্র্যাক রেকর্ড তো বেশ ভালো, চমকপ্রদ। 2014 সালে বিজেপির ঐতিহাসিক জয়ের পেছনে এদের বড় ভূমিকা ছিল। তারপর জেডিইউ, কংগ্রেস, ওয়াইএসআর কংগ্রেস, আর অবশ্যই 2021 সালে পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের বিপুল জয়ের অন্যতম কারিগরও ছিল এই আইপ্যাক। তার মানে আইপ্যাকের কাছে একটা দলের সবচেয়ে গোপনীয় তথ্য অর্থাৎ নির্বাচনী রণকৌশলটা থাকে, আর ইডি হানা দিয়েছে ঠিক সেই সংস্থার অফিসে। আচ্ছা, ইডির ভূমিকাটা এখানে ঠিক কি? তারা কেন এই তদন্তে? ইডি হল একটা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এদের মূল কাজ আর্থিক তছরূপ বা মানি লন্ড্রিংয়ের মতো অপরাধের তদন্ত করা। তাদের দাবি, একটা পুরনো কয়লা কেলেঙ্কারির তদন্ত করতে গিয়ে তারা কিছু সূত্র পেয়েছে, যা থেকে তাদের সন্দেহ হয় যে অবৈধ অর্থ আইপ্যাকের মাধ্যমে লেনদেন হয়েছে। আর তারা যে আইনের অধীনে কাজ করে সেটাই এই সংঘাতের একটা অন্যতম কারণ। আইনটির নাম PMLA বা প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্ট। এই পিএমএলএ আইনটা নিয়ে তো প্রায়ই বিতর্ক হয়। অনেক বিশেষজ্ঞই তো বলেন যে এই আইনটা একটু বেশি কঠোর। ঠিক তাই। আর এই পিএমএলএ আইনটাই বিতর্কের একেবারে কেন্দ্রবিন্দুতে। কারণ এই আইনে ইডিকে যে ক্ষমতা দেওয়া হয়েছে তা প্রায় অসীম। যেমন তারা রাজ্য সরকারের অনুমতি ছাড়াই যে কোনো জায়গায় তল্লাশি আর বাজেয়াপ্ত করতে পারে। কিন্তু সবচেয়ে বিতর্কিত বিষয় হল এই আইনে বার্ডেন অফ প্রুফ বা নিজেকে নির্দোষ প্রমাণের দায়ভার বহু ক্ষেত্রে অভিযুক্তের ওপর চলে আসে। এটা তো সাধারণ ফৌজদারি আইনের ঠিক উল্টো। একদম। সাধারণত অভিযোগকারীকে প্রমাণ করতে হয় যে অভিযুক্ত দোষী, কিন্তু পিএমএলের কিছু ধারায় অভিযুক্তকে প্রমাণ করতে হয় যে সে নির্দোষ। এটাই এই আইনকে এত প্রভাবশালী এবং একই সাথে বিতর্কিত করে তুলেছে। বেশ, তাহলে একদিকে আছে রাজনৈতিক স্ট্র্যাটেজি তৈরির একটি প্রাইভেট কোম্পানি যার কাছে তৃণমূলের সব গোপন তথ্য, আর অন্যদিকে আছে দেশের সবচেয়ে শক্তিশালী আর্থিক তদন্তকারী সংস্থা। আর এই দুয়ের মাঝখানে দাঁড়িয়ে আছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। ব্যাপারটা হলো, এই একই ঘটনাকে দুটো পক্ষ যেন দুটো আলাদা সিনেমা হিসেবে দেখছে। ইডির গল্পটা একটা ক্রাইম থ্রিলার, আর তৃণমূলের গল্পটা একটা পলিটিক্যাল ড্রামা। দুটোই শোনা দরকার, তাই না? না হলে পুরো ছবিটা পরিষ্কার হবে না। অবশ্যই। প্রথমে যদি ইডি এবং বিজেপির দৃষ্টিকোণ থেকে দেখি, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের আচরণটা অত্যন্ত সন্দেহজনক। রিপাবলিক ওয়ার্ল্ডের মতো সংবাদ মাধ্যমগুলো সরাসরি প্রশ্ন তুলছে, একটা প্রাইভেট কোম্পানির জন্য একজন মুখ্যমন্ত্রীর এত মাথা ব্যথা কেন? যুক্তিটা খুব সরল। যদি আইপ্যাক নির্দোষী হয়, তাহলে তদন্তে সহযোগিতা করতে অসুবিধা কোথায় ছিল? ঠিক, তিনি রাজ্যের আইন শৃঙ্খলা বা অন্য কোনো সরকারি কাজে যাননি, গিয়েছেন একটা প্রাইভেট ফার্মকে বাঁচাতে। কেন? তিনি কি কিছু লুকাতে চাইছেন? ওই সবুজ ফাইল বা ল্যাপটপে কি এমন তথ্য আছে যা তিনি ইডির হাতে যেতে দিতে চান না? তাদের মতে মুখ্যমন্ত্রীর এই হস্তক্ষেপই প্রমাণ করে যে ডাল মে কুছ কালা হ্যায়। মানে এটা দুর্নীতির বিরুদ্ধে তদন্তে সরাসরি বাধা দেওয়া এবং ক্ষমতার চূড়ান্ত অপব্যবহার। একদম। আইন প্রয়োগকারী সংস্থাকে তাদের কাজ করতে না দেওয়াটা সাংবিধানিক কাঠামোর উপর একটা বড় আঘাত। অন্যদিকে তৃণমূল কংগ্রেসের বয়ানটা ঠিক এর 180 ডিগ্রি উল্টো। হ্যাঁ, তাদের গল্পটা সম্পূর্ণ আলাদা। তাদের মতে এই অভিযান আসলে নির্ভেজাল রাজনৈতিক প্রতিহিংসা। দ্য দেশভক্ত এবং স্টাডি আইকিউ এর মতো চ্যানেলগুলো এই দিকটা বিস্তারিতভাবে তুলে ধরেছে। তৃণমূলের মূল অভিযোগটা হল ইডিকে ব্যবহার করে বিজেপি তাদের নির্বাচনী কৌশল চুরি করার চেষ্টা করছে। কারণ আইপ্যাকের কাছে তৃণমূলের সব ডেটাবেজ, প্রার্থী তালিকা, দুর্বল এবং শক্তিশালী বুথের তথ্য সব রয়েছে। আর এই তথ্য বিজেপির হাতে গেলে তো নির্বাচনের আগে খেলার অর্ধেক ফল তাদের পক্ষে চলে যাবে। মমতা বন্দ্যোপাধ্যায় তো দাবি করেছেন যে তিনি নিজের দলের তথ্য চুরি হওয়া থেকে রক্ষা করেছেন। হ্যাঁ, তাই। তিনি শুধু ইডির কাজে বাধাই দেননি, উল্টে ইডির বিরুদ্ধেই চুরির চেষ্টার এফআইআর দায়ের করেছেন। তৃণমূল এই ঘটনাকে নিছক একটা তদন্ত হিসেবে দেখছেই না। তারা এটাকে গণতন্ত্রের ওপর আক্রমণ, যুক্তরাষ্ট্রীয় কাঠামোর ওপর আক্রমণ হিসেবে তুলে ধরছে। এখানে একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ। এই ঘটনাটাকে যদি আমরা একটা বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখি, তাহলে হয়তো কোনো সিদ্ধান্তে পৌঁছানো কঠিন। ঠিক।
কিন্তু বৃহত্তর রাজনৈতিক প্রেক্ষাপটে দেখলে কিছু প্যাটার্ন চোখে পড়ে। যেমন দেশভক্তের একটি ভিডিওতে আমেরিকার বিখ্যাত ওয়াটারগেট কেলেঙ্কারির সঙ্গে এর তুলনা টানা হয়েছে, যা বেশ ইন্টারেস্টিং। ১৯৭২ সালে আমেরিকার তৎকালীন ক্ষমতাসীন দল রিপাবলিকান পার্টি নির্বাচনের আগে বিরোধী ডেমোক্র্যাটিক পার্টির ওয়াটারগেট অফিসের সদর দফতরে আড়ি পাতার চেষ্টা করেছিল। উদ্দেশ্য ছিল তাদের নির্বাচনী কৌশল চুরি করা। একদম। তুলনাটা খুবই জোয়ালো, কিন্তু অনেকেই তো বলবেন যে এটা বাড়াবাড়ি। ওয়াটারগেটে বিরোধী দলের অফিসে আড়ি পাতার চেষ্টা হয়েছিল, যা সরাসরি একটা অপরাধমূলক ষড়যন্ত্র, আর সেটা প্রমাণিতও হয়েছিল। এখানে তো ইডি আইনত একটা দুর্নীতির মামলার তদন্ত করতে গিয়েছিল, যদিও তাদের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন উঠছে। এই পার্থক্যটা কি গুরুত্বপূর্ণ নয়? অবশ্যই গুরুত্বপূর্ণ, আর এখানেই বিষয়টা আলো জটিল হয়ে যায়। দুটো ঘটনার মধ্যে মিল এবং অমিল দুটোই আছে। মিলটা হল দুটো ক্ষেত্রেই অভিযোগ উঠছে যে ক্ষমতাসীন দল রাষ্ট্রীয় ক্ষমতাকে ব্যবহার করে বিরোধী দলের নির্বাচনী তথ্য হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে। ওয়াটারগেটে সেটা করা হয়েছিল গোপনে আড়ি পেতে। আর এখানের অভিযোগ অনুযায়ী সেটা করা হচ্ছে একটি কেন্দ্রীয় সংস্থাকে ব্যবহার করে তদন্তের নামে। পার্থক্যটা হলো, ওয়াটারগেট ছিল একটা স্পষ্ট অপরাধ, কিন্তু এখানে ইডির অভিযান আইনত বৈধ। তাই প্রশ্নটা ইডির কাজের বৈধতা নিয়ে নয়, প্রশ্নটা তাদের উদ্দেশ্য বা ইন্টেন্ট নিয়ে। এই টাইমিং নিয়েই তৃণমূল প্রশ্ন তুলছে। ঠিক নির্বাচন ঘোষণার ঠিক আগে কেন এমন একটা সংস্থার অফিসে হানা দেওয়া হলো, যার কাছে বিরোধীদের সব গোপন তথ্য আছে? আর কেন্দ্রীয় সংস্থার ব্যবহার নিয়ে বিতর্ক তো নতুন নয়, এই বিষয়ে কিছু পরিসংখ্যাগত উঠে আসছে। হ্যাঁ, এবং পরিসংখ্যানগুলো বেশ চমকে দেওয়ার মতো। বিভিন্ন সূত্র অনুযায়ী বিগত দশকে ইডির দ্বারা রাজনীতিবিদদের উপর চালানো অভিযানের প্রায় ৯৫ থেকে ৯৮% হয়েছে বিরোধী দলের নেতাদের বিরুদ্ধে। ৯৫ থেকে ৯৮%? হ্যাঁ, এটা একটা অনন্য সংখ্যা। এবং আরও আশ্চর্যের বিষয় হল, এর মধ্যে মাত্র ১%-এরও কম ক্ষেত্রে শেষ পর্যন্ত আদালতে দোষী সাব্যস্ত করা সম্ভব হয়েছে। তার মানে ইডি যদি ১০০ জন রাজনীতিবিদের বিরুদ্ধে তদন্ত করে, তার মধ্যে ৯৫ জনই বিরোধী দলের। এর কোনো সরকারি ব্যাখ্যা আছে? সরকারের পক্ষ থেকে যুক্তি দেওয়া হয় যে যারা দুর্নীতি করে তাদের বিরুদ্ধেই তদন্ত হয়, তারা কোন দলে আছে সেটা দেখা হয় না। তাদের পাল্টা যুক্তি হল, বিরোধী দলগুলোতেই হয়তো দুর্নীতিগ্রস্ত নেতার সংখ্যা বেশি। কিন্তু এই যুক্তিটা তখন দুর্বল হয়ে যায় যখন দেখা যায় যে বিরোধী নেতাদের বিরুদ্ধে ইডি বা সিবিআই তদন্ত করছিল, তাদের অনেকেই বিজেপিতে যোগ দেওয়ার পর সেই মামলাগুলো ঠান্ডা হয়ে গেছে বা গতি হারিয়েছে। শুভেন্দু অধিকারী বা অজিত পাওয়ারের মতো নেতাদের উদাহরণ তো প্রায়ই দেওয়া হয়। একদম। এই পরিসংখ্যানগুলো আর এই উদাহরণগুলো তৃণমূলের রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগকে সাধারণ মানুষের চোখে আরও জোরালো করে তোলে। তাহলে এবার আসা যাক সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে। এই ঘটনার পর পশ্চিমবঙ্গের রাজনীতিতে ঠিক কী প্রভাব পড়তে পারে, এর ভবিষ্যৎ কী? দেখুন, তৃণমূলের কৌশলটা খুব পরিষ্কার। মমতা বন্দ্যোপাধ্যায় এই ঘটনাকে পুরোপুরি একটা রাজনৈতিক অস্ত্রে পরিণত করেছেন। তিনি নিজেকে এমন একজন লড়াকু নেত্রী হিসেবে তুলে ধরছেন, যিনি কেন্দ্রের জুলুম আর দাদাগিরির বিরুদ্ধে একা বুক চিটিয়ে লড়ছেন। এই ঘটনাকে কেন্দ্র করে শুধু কলকাতায় নয়, দিল্লিতেও তো বিক্ষোভ হয়েছে। হ্যাঁ, দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়ির সামনেও বিক্ষোভ দেখিয়ে তিনি বিষয়টাকে একটা জাতীয় মাত্রা দেওয়ার চেষ্টা করেছেন। তিনি এটাকে নিছক তৃণমূলের লড়াই নয়, বরং যুক্তরাষ্ট্রীয় কাঠামো বাঁচানোর লড়াই হিসেবে দেখাতে চাইছেন। কিন্তু বিজেপির জন্য এটা কি একটা ফাঁদও হতে পারে? মানে, তারা যত বেশি এজেন্সিকে ব্যবহার করার অভিযোগে অভিযুক্ত হবে, ততই কি তাদের দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ এর বয়ানটা দুর্বল হয়ে পড়বে না? এটাই তো বিজেপির জন্য একটা দ্বিমুখী তলোয়ার আর কি। একদিকে তারা এটাকে তৃণমূলের দুর্নীতির প্রমাণ হিসেবে তুলে ধরার একটা বিশাল সুযোগ পাচ্ছে। তারা বলছে, দেখুন, মুখ্যমন্ত্রী নিজে দুর্নীতি ঢাকতে তদন্তে বাধা দিচ্ছেন, আমাদের অভিযোগই সত্যি প্রমাণিত হল। এটা তাদের দুর্নীতিবিরোধী প্রচারকে আরও জোরদার করবে। একদম। কিন্তু অন্যদিকে তাদের বিরুদ্ধে কেন্দ্রীয় এজেন্সিকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করার যে পুরনো অভিযোগ, সেটাও আরও তীব্র হচ্ছে। এই ঘটনা সেই অভিযোগকে আরও বিশ্বাসযোগ্য করে তুলছে অনেকের কাছে, বিশেষ করে যারা কোনো দলের কট্টর সমর্থক নন, সেই সব নিরপেক্ষ ভোটারদের কাছে। তার মানে আসন্ন নির্বাচনে এটা একটা বিশাল ইস্যু হয়ে উঠবে।
লড়াইটা শুধু উন্নয়ন বা দুর্নীতির মধ্যে সীমাবদ্ধ থাকবে না। নিঃসন্দেহে তৃণমূল এটিকে বাঙালির আত্মসম্মান এবং গণতন্ত্র বাঁচানোর লড়াই হিসেবে দেখানোর চেষ্টা করবে। তারা বলবে বাইরের শক্তি এসে বাংলার মেয়েকে হেনস্থা করছে। আর বিজেপি? বিজেপি এটিকে দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ এবং আইনের শাসন প্রতিষ্ঠা করার লড়াই হিসেবে তুলে ধরবে। পশ্চিমবঙ্গের ভোটাররা কোন বয়ানটাকে বেশি বিশ্বাস করবে তার ওপর নির্বাচনের ফলাফল অনেকটাই নির্ভর করতে পারে। এর বাইরেও তো একটা আইনি লড়াই চলবে। অবশ্যই, যদি আদালতে প্রমাণিত হয় যে ইডি তাদের ক্ষমতার অপব্যবহার করেছে, তাহলে সেটা কেন্দ্রীয় সংস্থাগুলোর বিশ্বাসযোগ্যতার উপর একটা বড় প্রশ্নচিহ্ন তুলে দেবে। আর যদি তৃণমূলের অভিযোগ মিথ্যে প্রমাণিত হয়, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাবমূর্তির ওপর এর একটা বড় নেতিবাচক প্রভাব পড়বে। তাহলে আজকের এই গভীর আলোচনাটা যদি আমরা গুটিয়ে আনি, তাহলে কি দাঁড়ায়? আমরা দেখলাম কলকাতায় ইডির অভিযান এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপকে কেন্দ্র করে কিভাবে দুটো সম্পূর্ণ ভিন্ন সমান্তরাল বয়ান তৈরি হয়েছে। একদিকে রয়েছে দুর্নীতির তদন্তে বাধা দেওয়ার মতো একটি গুরুত্বপূর্ণ অভিযোগ, যা আইনের শাসনের পরিপন্থী। আর অন্যদিকে রয়েছে একটি নির্বাচিত সরকারের বিরুদ্ধে কেন্দ্রীয় এজেন্সিকে রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করার পাল্টা অভিযোগ, যা গণতন্ত্রের জন্য বিপজ্জনক। দুটো বয়ানের পেছনে নিজস্ব যুক্তি, তথ্য এবং রাজনৈতিক প্রেক্ষাপট রয়েছে, যা আমরা বিভিন্ন সূত্র থেকে তুলে ধরার চেষ্টা করলাম। একদিকে ক্ষমতার অপব্যবহারের প্রশ্ন, অন্যদিকে গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে ব্যবহার করে রাজনীতি করার অভিযোগ। সত্যিটা হয়তো এই দুইয়ের মাঝখানে কোথাও লুকিয়ে আছে। এই আলোচনা থেকে কোনো সিদ্ধান্তে পৌঁছানো আমাদের উদ্দেশ্য নয়, বরং সবটা শোনার পর একটা প্রশ্ন রেখে যাওয়া যাক, যা আমাদের সবাইকে ভাবাবে। যখন একটি আইন প্রয়োগকারী সংস্থার তদন্তের সময়কাল আর একটা রাজ্যের নির্বাচনের সময়কাল মিলে যায়, তখন সাধারণ নাগরিকের পক্ষে সত্যিটা বোঝা কতটা কঠিন হয়ে পড়ে। কোনটা আসল তদন্ত আর কোনটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত, এই ফারাকটা একজন সাধারণ ভোটার কিভাবে করবেন? এবং এই পরিস্থিতি, যেখানে তদন্তকারী সংস্থা নিরপেক্ষতা নিয়েই প্রশ্ন উঠে যায়, সেটা একটা দেশের গণতান্ত্রিক প্রক্রিয়ার স্বচ্ছতার উপর কী ধরনের দীর্ঘমেয়াদী প্রভাব ফেলে? এই আস্থার সংকট কি আমাদের গণতন্ত্রকে ভেতর থেকে দুর্বল করে দিচ্ছে না? এই প্রশ্নগুলোর উত্তর খোঁজার দায়িত্ব হয়তো আমাদের সবার।